বদলে গেছে দৃশ্যপট। ফিরে আসছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ ফেরা মানেই দেশের মানুষের জন্য আরও একটি বড় বিপদের অপেক্ষা। কারণ এ দলটা যতবারই বিপদে পড়েছে, ঘুরে এসে তারা দেশের মানুষের উপর সে প্রতিশোধ নিয়েছে। আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি, এমনকি তাদের রেজিস্ট্রেশনও স্থগিত করা হয়নি, শুধু তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে। সম্প্রতি জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহেদী হাসানের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রকাশিত এ সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, কার্যক্রম স্থগিত হওয়ায় তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। তারা একটি দল হিসেবে বৈধ, কিন্তু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে। যে কোনো সময় তাদের কার্যক্রম সচল করা হতে পারে। এক প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন ব্যাখ্যা দিতে পারবে। তারা বলতে পারবে নির্বাচনে কোন দল অংশ নিতে পারবে, কারণ তারা নির্বাচন অনুষ্ঠান করছে, সুতরাং তারাই ভালো করে বলতে পারবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে, এটা আমি মানি না, তবে তাদের সমর্থক আছে। তাদের সমর্থকরা সাধারণ ভোটারের মতোই ভোট প্রদান করতে পারবে, তবে সেখানে শুধু আওয়ামী লীগের প্রতীক থাকবে না। ডক্টর ইউনূস জানান, আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল বললেও তারা রাজনৈতিক দলের মতো নিজেদের তুলে ধরতে পারেনি। তারা মানব হত্যা করেছে, এমনকি তারা যা করেছে তার কোনো দায় পর্যন্ত তারা নেয়নি। শুধু তাই নয়, তাদের এই কর্মকাণ্ডের জন্য তারা সবসময় অন্যকে দোষারোপ করেছে। শুধু জুলাই অভ্যুত্থানের সময় যোগ্য নয়, 2009 সালে সরকার গঠনের পর থেকে বিরোধী রাজনৈতিক দলগুলোর সদস্য ও ভিন্নমতের মানুষদের উপর হামলা, গুম, নির্যাতন ও ধর্ষণ সহ বিভিন্ন নিপীড়নমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করার অভিযোগ এনে 2025 সালের মে মাসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল সরকার। বলা হয়েছিল, এই নিষিদ্ধের মেয়াদ থাকবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত। 75 বছরের পুরনো দলটির বিরুদ্ধে গত বছরের 5 আগস্ট পরবর্তী সময়েও ছাত্র জনতার উপর হামলা, উস্কানিমূলক মিছিল আয়োজন, রাষ্ট্রবিরোধী লিফলেট বিতরণ এবং ভিনদেশে পলাতক তাদের নেত্রীসহ অন্য নেতাকর্মী কর্তৃক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অপরাধমূলক বক্তব্য প্রদান, ব্যক্তি ও প্রজাতন্ত্রের সম্পত্তির ক্ষতি সাধনের প্রচেষ্টা সহ আইন শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তোলা হয়েছিল। মূলত 2024 সালের 5 আগস্টের পর মূলত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠেছিল। এর মধ্যে গত বছর 23 অক্টোবর আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ না করায় ধারাবাহিকভাবে আন্দোলন চালাতে থাকে ছাত্র জনতা। গত 7 মে গভীর রাতে চুবিসারে আওয়ামী লীগ আমলের 2 বারের রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি আব্দুল হামিদের দেশত্যাগের প্রেক্ষাপটে দলটির বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি আরও জোরদার হয়। পরে 8 মে রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ডাকে অবস্থান কর্মসূচি শুরু হয়। এতে হাসনাতের দল এনসিপির পাশাপাশি যোগ দেয় জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির, আপ বাংলাদেশ, জুলাই ঐক্য, গণতান্ত্রিক ছাত্র সংসদ, কওমি মাদ্রাসা শিক্ষার্থী, ইনকিলাব মঞ্চ সহ গণঅভ্যুত্থানের পক্ষের নেতাকর্মীরা। এছাড়া বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। 9 মে সকালে ওই কর্মসূচি থেকে জুমার নামাজের পর বড় সমাবেশের ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ। এজন্য যমুনা ভবনের পাশেই মিন্টো রোড সংলগ্ন ফোয়ারার কাছে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়। বিকেলে সেখানে সমাবেশ শেষে আন্দোলনকারীরা শাহবাগ অবরোধ করেন। ওই কর্মসূচিতে ইসলামী আন্দোলনের নেতাকর্মী সহ আরও কিছু রাজনৈতিক দল ও সংগঠন যোগ দেয়। হাজার হাজার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মসূচি থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে 24 ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। এরপর 10 মে রাতে ওই আলটিমেটাম শেষ হলে আন্দোলনকারীরা আবার শাহবাগ ছেড়ে যমুনার অদূরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে শুরু করে। তার আগে রাত 8টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বিশেষ বৈঠক করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়। তার ধারাবাহিকতায় 12 মে প্রজ্ঞাপন জারি করা হয়। বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের উপর দলটির ভূমিকা উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের বিরুদ্ধে গত বছরের 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলন দমনে গুম, পুড়িয়ে মানুষ হত্যা, গণহত্যা, বেআইনি আটক, অমানবিক নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, সন্ত্রাসী কার্য ও মানবতা বিরোধী অপরাধের সুস্পষ্ট অভিযোগ রয়েছে এবং এসব অভিযোগ দেশি ও আন্তর্জাতিক প্রতিবেদনে প্রতিষ্ঠিত হয়েছে। এতে আরও বলা হয়েছিল, সরকারের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠন রাষ্ট্রকে অস্থিতিশীল ও অকার্যকর করার লক্ষ্যে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা সহ জনমনে ভীতি সঞ্চারের উদ্দেশ্যে সন্ত্রাসী সংগঠনের ন্যায় বিভিন্ন আইনি কার্যকলাপ ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব কারণে আইন অনুসারে তাদের কার্যক্রম স্থগিত করা হলো। আওয়ামী লীগ যদি সত্যি সত্যি ফিরে আসতে পারে, তাহলে দেশের মানুষের বড়সড় বিপদ অপেক্ষা করছে। গণঅভ্যুত্থানে যারা সরাসরি অংশ নিয়েছিল, যারা রাজপথে ছিল, জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করেছে, আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় ফিরে এলে সবচেয়ে বড় বিপদের মুখে পড়বে তারাই।
কারণ আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্রেই রয়েছে প্রতিশোধ পরায়ণতা। তারা কখনো ভুলে যায় না কে তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, কে পতনের আন্দোলনে সক্রিয় ছিল। এবার গণঅভ্যুত্থান যেহেতু সরাসরি আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে, তাই তারা পুনরায় শক্ত অবস্থানে আসতে পারলে প্রথমে টার্গেট করবে এই আন্দোলনে অংশ নেওয়া নেতাকর্মী, ছাত্র, তরুণ ও সাধারণ মানুষকে। গুম, খুন, সাজানো মামলা, কারাগারে অমানবিক নির্যাতন এসব হতে পারে তাদের জন্য বড় আশঙ্কা। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে প্রতিহিংসার রাজনীতি যেন অটোমেটিক সক্রিয় হয়ে যায়। প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার মানসিকতা থেকে তারা প্রশাসন, পুলিশ, গোয়েন্দা সংস্থা এমনকি বিচার বিভাগকেও নিজেদের হাতিয়ার বানিয়ে ফেলে। ফলে শুধু বিরোধী দল নয়, ভিন্নমতের সাধারণ নাগরিকও নিরাপদ থাকে না। এবার যদি তারা ক্ষমতায় ফিরে আসে, তাহলে আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্র সংগঠনগুলোর উপর বিশেষ দমননীতি চালু হবে। অনেকে দেশ ছাড়তে বাধ্য করা হতে পারে, অনেকে হয়তো দীর্ঘমেয়াদে কারাগারে দিন কাটাবে। এছাড়া বিরোধী রাজনৈতিক দলগুলো আবার অস্তিত্ব সংকটে পড়বে। আওয়ামী লীগের চরিত্র হল প্রতিপক্ষকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নয়, বরং শত্রু মনে করা। তাই বিএনপি, জামায়াত কিংবা অন্যান্য জাতীয় ও আঞ্চলিক দলকে টিকিয়ে রাখার মতো রাজনৈতিক পরিবেশ রাখা হবে না। টেন্ডারবাজি, দখল রাজনীতি, ক্যাম্পাসে ছাত্রলীগের পুনরুত্থান এসব আবার নতুন করে দৃশ্যমান হবে। দেশের শিক্ষাঙ্গন, যা কিছুদিনের জন্য আন্দোলনের কারণে মুক্ত ছিল, তা আবার ভয়ের রাজত্বে ঢুকে যাবে। সাধারণ মানুষের জন্যও পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে। স্বাধীন মত প্রকাশ কঠোরভাবে সীমিত করা হবে, মিডিয়াকে একচেটিয়া নিয়ন্ত্রণ করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার বিরোধী কোনো পোস্ট বা মন্তব্য করলে গ্রেফতার বা হয়রানির ঝুঁকি বাড়বে। একই সঙ্গে অর্থনীতি আরও ভেঙে পড়বে। আওয়ামী লীগের শাসনে দুর্নীতি কখনো কমে আসে না, বরং নতুন করে লুটপাটের উৎসবে পরিণত হয়। ব্যাংক খাত, সরকারি নিয়োগ, অবকাঠামোগত উন্নয়ন সব জায়গায় দলীয়করণ ও অনিয়ম বেড়ে যাবে, যার বোঝা বইতে হবে সাধারণ মানুষকে। অন্যদিকে গণতন্ত্র পুরোপুরি বিপর্যস্ত হবে। ভোটাধিকার যেভাবে আগের বছরগুলোতে কেড়ে নেওয়া হয়েছিল, এবারও সে আশঙ্কা প্রবল থাকবে। আবারও সাধারণ নির্বাচন, ভোটকেন্দ্র দখল, ব্যালট বাক্সে আগাম সিল মারা এইসব হয়ে উঠতে পারে নতুন বাস্তবতা। দেশের জনগণ রাজনৈতিকভাবে হতাশায় ডুবে যাবে। গণঅভ্যুত্থানের চেতনাকে ধ্বংস করতে শাসক দল ইতিহাস বিকৃতির পথও বেছে নিতে পারে। আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশ সমস্যায় পড়বে। গণতন্ত্র পুনরুদ্ধারের যে আশা আন্তর্জাতিক মহল দেখছিল, তা ভেঙে পড়বে। মানবাধিকার লঙ্ঘনের কারণে পশ্চিমা বিশ্ব থেকে কূটনৈতিক চাপ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিংবা বৈদেশিক বিনিয়োগ হ্রাসের মতো সমস্যা তৈরি হতে পারে। কিন্তু আওয়ামী লীগের ক্ষমতা ধরে রাখার প্রবল ইচ্ছা এসব চাপকেও উপেক্ষা করতে প্ররোচিত করবে, যার প্রভাব পড়বে সাধারণ নাগরিকদের জীবনে। আওয়ামী লীগ পুনরায় শক্ত অবস্থানে ফিরে এলে সবচেয়ে বড় বিপদের মধ্যে পড়বে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সাহসী মানুষগুলো। তবে এর প্রভাব শুধু তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। বাংলাদেশের সামগ্রিক রাজনীতি, অর্থনীতি, সমাজ, গণতন্ত্র ও আন্তর্জাতিক মর্যাদা সবকিছুই মারাত্মক সংকটের মধ্যে ঢুকে যাবে।